আফজাল ভাই শুভ নববর্ষ। আমরা শুরুর আগে থেকে যে কথাগুলো বলছিলাম তাতে আপনার কাছে কি মনে হয় যে আপনার চারপাশের মানুষ চরিত্র সব কিছু কি আপনার কাছে ইদানিং একটু বিমূর্ত মনে হয়? বিমূর্ত বিমূর্ত চাইতে বোধ হয় এভাবে বলা ভালো যে প্রত্যেকে যা সেটি আগে দেখতাম যে প্রকাশের চেষ্টা করতো, এখন প্রকাশের আগে ভেবে নেয় যে আমি কতটুকু নিজেকে প্রকাশ করব আর কতটুকু অপ্রকাশিত থাকবে বা অদৃশ্য থাকলে ভালো হয়। মানে সম্পাদিত সম্পাদিত, প্রত্যেকটি মানুষই সম্পাদিত। সেটি তো একদিনে হয়নি বলে মনে হয় আমার, কারণ বহুকাল ধরে মানুষ যে হিসাব নিকাশের মধ্যে ঢুকছে সেটা বহুকাল ধরেই আমার মনে হয়েছে। কারণ আমি আমার মফস্বলে বাড়ি, সময় সুযোগ যখন হয় তখন ঢাকা ছেড়ে পরিবার নিয়ে আমি মফস্বলে যাই। যে গ্রামটাতে জন্মেছি বড় হয়েছি, মানুষগুলো তো চেনা, মানে পুরো জীবন ধরে তাদেরকে চিনি। প্রত্যেককেই তো আসলে অনেক দিন ধরে একটু অন্যরকম দেখছি, মানে বদলে যাওয়াটা। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে এই প্রক্রিয়াটা বোধহয় বহু আগেই শুরু হয়েছে। এখন হয়তো একটু বেশি সাবধানী হয়েছে মানুষ। প্রক্রিয়াটা ওই যে অনেকদিন যাবৎ শুরু হয়েছে আপনার কাছে। আমরা তো অনেক ক্ষেত্রে বলি দর্শকওয়ারি বলি বা সময়ের জায়গা থেকে বলি, আপনার কাছে মানে আপনি কখন আঁচ করতে পারলেন যে বদলে যাচ্ছে বা বদলে গেলই? ছোটকাল থেকে কিন্তু অনেক কিছু অবজার্ভ করি, এটা আমার ভালো লাগে। মানুষকে অবজার্ভ করতে ভালো লাগে। নিজে বহু কিছু করি যেটা মানে ছোটোবেলা থেকে, যেটি হয়তো অনেকে আলাদা চোখে দেখেছেন, কিন্তু আমি তো উপভোগ করার জন্যই করেছি বিষয়গুলো। তো মানে আমাদের গ্রামটা ছিল অনেকটা ওই যে 12 মাসে 13 পার্বণ বলে ওরকমই, যে সারা বছর কিছু উৎসবের গ্রাম। হ্যাঁ, উৎসবের গ্রাম, সারা বছর কিছু না কিছু লেগে আছে এবং সকল মানুষই সব কিছুই উপভোগ করা পছন্দ করত। কারোর মধ্যে প্রশ্ন ছিল না ওইটা আমি কেন করছি, ওইটা আমি কেন করছি, এটা আমি কেন করছি। তো একটা সময় তো আমরা আসলে খেয়াল করতে শুরু করলাম, যা আমরা করি এবং উপভোগ করি সেটা করবার আগে আমরা বিবেচনা শুরু করে দিয়েছি, যেটা আমি কেন করি, ওটা কেন করি, এটা করাটা দোষণীয় হচ্ছে কিনা, ওটা করা, এই হিসাবটা তো আগে ছিল না। সেই হিসাবটা করতে যখন থেকে দেখেছি তখন থেকে আমার মনে হয়েছে যে মানুষের মধ্যে পরিবর্তন আসছে। যেমন ধরেন, এটাও আমার কাছে খুব অদ্ভুত লাগে, যেহেতু আমরা পয়লা বৈশাখে বসে আছি, এই যে আগে পয়লা বৈশাখ যে উদযাপনটা গ্রামে দেখতাম, বিশেষ করে হালখাতা হতো গ্রামে গ্রামে, দোকানে দোকানে, মানে সংক্রান্তি থেকেই শুরু হয়ে যেত সবটা। এবং সেটা অদ্ভুত একটা ব্যাপার যে হালখাতাটা কিন্তু যে যে দোকানদার যে ব্যবসা করছে তার, কিন্তু পুরো গ্রাম মনে করছে এটা আমার জন্যে। এবং আমার জন্য এই কারণে মনে করতো যে আসলে তো হালখাতাটা হচ্ছে এই যে, আমি সরি আমি একটু বুঝিয়ে বলছি এই কারণে, এখনকার অনেকে হয়তো অনেকে হালখাতা শব্দটার সঙ্গে পরিচিত না, প্রক্রিয়ার সঙ্গে পরিচিত মানে না। আমি দোকান থেকে বাকিতে মালামাল ক্রয় করতাম, ওখানে একটা আমার খাতায় লেখা থাকতো। তো বছর শেষে নিয়ম হচ্ছে যে যারা বাকি খেয়েছো তারা যে শোধ দাও, মিষ্টি খাও, আনন্দ করি, বাড়ি যাও হাসি মুখে, নতুন করে শুরু করি, নতুন করে আমরা শুরু করি। তো এই যে মিষ্টি খাওয়া, এই যে দোকান সাজানো, এই যে উৎসব মুখর একটা পরিবেশ তৈরি করা, সেটার মানুষ অংশ হতো। তার মানে হচ্ছে যে পয়সা শোধ দিতে যাচ্ছে, তার কাছে কিন্তু এটা বেদনার বিষয় ছিল না, আনন্দের বিষয় ছিল, এটা গৌরবের বিষয় ছিল। তো সেই ধরনটা আমরা পাল্টে ফেলেছি। তার মানে ওই শোধ করাটা যে আনন্দের বিষয় সেটা কিন্তু আর থাকছে না। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে তুমি বাধ্য শোধ দিতে, তার মানে মুখ গোমড়া করে পয়সা শোধ দাও, মানে একটা দায় দায়। এবং যে মানুষটির পয়সা আমি শোধ দিচ্ছি তার সঙ্গে আমার একটা শুভ সম্পর্ক তৈরি হচ্ছে না, যেটা আগে তৈরি হয়েছে। তো এই পরিবর্তনগুলো তো একটা বড় ধরনের পরিবর্তন। তারপর ধর্ম পালন বিষয়ে মানুষ যার যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু উৎসব যেগুলো সেগুলো একটা সার্বজনীন ব্যাপার ছিল। আমি কয়েকদিন আগে একটা লেখাও লিখেছি যে আসলে ঈদটা কেমন ছিল। ঈদ হচ্ছে প্রত্যেক মানুষের যাওয়া, মানে বাড়িতে, প্রত্যেক মানুষের বাড়িতে প্রত্যেক মানুষ যাচ্ছে, এবং যাওয়া মানে মানুষ মনে করে নিচ্ছে যে ওই বাড়িতে যাওয়া আজকের দিন আমার অধিকার, এবং ওই বাড়ি বসে আছে আমাকে আজকে মানে খাইয়ে উদযাপন করার জন্য।
আপ্যায়নের জন্য বসে আছে। আপ্যায়নের জন্য বসে আছে, প্রত্যেকের যার যা ক্ষমতা সাধ্য সেই অনুযায়ী। তো এটা মনে করি এক জীবনে একটা বড় দেখা, যে মানুষের মধ্যে কোনো ভেদ নাই, মানুষ মানুষের জন্য অপেক্ষা করে এবং মানুষ এলে আরেকজন মানুষ আনন্দিত হয়। হ্যাঁ, এটা একটা অনেক অনেক বড় প্রাপ্তি, অনেক বড় দেখা। এই একই মানুষ আমরা পরবর্তীকালে তো আসলে বদলাতে দেখলাম। আপনি শহরে বাস করেন, আমি শহরে বাস করি, নিশ্চয়ই কিছু কিছু বিষয় কিন্তু আমাদের জন্য খুবই কমন, যে হয়তো একটা বিল্ডিংয়ে বাস করি, ঈদ এসেছে, কিন্তু অন্য একটা মানুষের সঙ্গে প্রত্যহের যে সম্পর্ক সেরকমই, এটা বিশেষ দিন, এটা কিন্তু আমরা পারস্পরিক আচরণে কখনো টের পাই না। না, এবং কি এই যে লিফট দিয়ে উঠে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, সেখানে হয়তো শুভেচ্ছা বিনিময় হচ্ছে না, ওই আর কি, বা ওইটুকুই। অপরিচিত একটু হলেও হচ্ছে, আবার অপরিচিত থাকছে। আমি এখানে একটু বলে, আপনার গ্রামের কথা ছিলেন তো, সেখানে যদি বলি যে এখনো আপনার কাছে মনে হয় না যে উৎসবটা হয়তো আগের মতোই সার্বজনীন অনেকটাই হতো না, এখন অনেক মেলাও হচ্ছে না, অনেক রকম মেলা বসানোর ক্ষেত্রেও, মেলা করার ক্ষেত্রে অনেকে শঙ্কিত থাকছে, কিন্তু মানুষের সাথে পারস্পরিক সম্পর্কটার মধ্যে যখন আপনার রাজনীতি ঢুকে গেল, তখনই কি দূরত্বটা বাড়লো না? অবশ্যই, কারণ সংস্কৃতি মানুষকে তো একসঙ্গে করে, একান্নপতি করে। হ্যাঁ, মানে আপনি ধরেন আমরা ছোটকালে তো বহু ধরনের গানের উৎসব দেখেছি, যাত্রা দেখেছি, সার্কাস দেখেছি, এই যা যা হতো সবগুলো তো পুরো গ্রাম এবং আশেপাশের 10টা গ্রামকে এক করতো, হ্যাঁ, এবং সবাই মিলে উপভোগ করতো। এবং আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগে, যেহেতু আমি নিজে খুব ক্ষুদ্র একজন সাংস্কৃতিক কর্মী, আমার যেটা মনে হয় সেটা হলো যে অনেক বেশি যাত্রা দেখতাম, সেই যাত্রার মধ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে যে দর্শনগুলোর কথা বলা হতো, শুধু একটা গল্প একটা ঘটনা তা না, মানুষ একটা দর্শন নিয়ে ফিরত। একটা বড় ব্যাপার বলি, যারা যাত্রা দেখেছেন তারা জানেন যে যাত্রা একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল হচ্ছে বিবেক। মানে গল্প যাই হোক, বিবেক আমার কথাটা মঞ্চে বলবে, আমার চিন্তাটা মঞ্চে বলবে, এবং বিবেকের আগমন মানে আমি মঞ্চে প্রবেশ করলাম, এবার আমার সময়। সেই কথা প্রত্যেকটি মানুষ, যদি 5,000 লোক যাত্রা দেখে, 5,000 লোক ওই বিবেকের সমস্ত কথা শুনতো এবং তালি দিত, এবং ওই চিন্তা নিয়ে ঘরে ফিরত। কিন্তু আমরা একই জীবনে দেখতে পেয়েছি, বিবেক এলে মানুষ কিভাবে চিন্তা, 5,000 মানুষ বলছে যে কখন যাবে, আমার বিবেককে দরকার নেই, আমার বিনোদন দরকার। আর বিনোদন তো দোষের কিছু না, কিন্তু বিনোদনের প্রকার যেটা বলতেছে, সেটি আমি মনে করব যে একটা সময় দোষণীয় ছিল না, পরবর্তী সময়ে দোষণীয় হয়েছে। যাত্রা হচ্ছে না, তারপর হচ্ছে কবি গান, কবির লড়াই, অনেক কিছু মানে আমরা যেগুলি জানি, কিন্তু এই ক্ষেত্রে সংস্কৃতি কর্মীদের কি কোনো দায় ছিল না? এই যে বদলে যাচ্ছে, বদলে গেল, তারা কি কোথাও কোনো ভূমিকা রাখতে পেরেছে, নাকি তারা সয়ে গেল, সব নীরবে সয়ে গেল? না, একটা সময় দেখেছি কি, মানুষ ভালো লাগার জন্য কিন্তু সবই, যা যা করেছে ভালো লাগার জন্য কিন্তু করেছে। ধরুন যে ঈদের সময় দেবদারু পাতা দিয়ে একটা গেট সাজাতে হবে, বা রঙিন কাগজ পেঁচিয়ে বা ফ্ল্যাগ কেটে কেটে চারদিকে দৌড় দিয়ে টাঙাতে হবে। এটার জন্য কেউ তো আসলে কখনো মনে করেনি যে আমি কেন এটা করছি, এটা আমার উপভোগের বিষয় ছিল। কিন্তু একটা সময় তো এলো যেখানে পয়সার সম্পর্কটা তৈরি হলো। যখন হলো, তখন যে মানুষটি কোনো রুজি রোজগারের বিষয়টা চিন্তা না করে উপভোগ করেছে যে আমার একটা কর্তব্য, সে তো একটা সময় প্রশ্ন তুলল যে আমি কি পাবো, আমি কি পাচ্ছি। প্রাপ্তিযোগের হিসাবটা হলো এই কারণে যে আরো অনেক বিষয়ে প্রাপ্তিটা হচ্ছে, প্রলোভন আছে। তো এটা যখন আস্তে আস্তে নাই হতে শুরু করলো, যেমন আপনি বলছেন যে সাংস্কৃতিক কর্মীরা, আমার বিশ্বাস যে দেশের সমস্ত সাংস্কৃতিক কর্মীরা খুবই একা, তারা একমাত্র তাদের দায় নিয়ে, যদি সে গান গায়, যে কোনো অনুষ্ঠানের আয়োজন করে বা অভিনয় করে, এটা তার একার দায়, তার সঙ্গে কিন্তু মানুষ ওইভাবে নেই। কিন্তু সে যে নিঃসঙ্গ হয়ে গেল, সেটাও কি তার ওই কারণে না যে সেও একটা রাজনীতির অংশ হয়ে যাচ্ছিল, হয়ে গেল, সেটি তাকে সাধারণ মানুষ, তার যে দর্শক, তার যে পাঠক, তার যে শ্রোতা, তার কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করে দিল? এটা হচ্ছে কি যে আপনি যখন একটা বাণিজ্যিক আয়োজন করবেন, ধরা যাক যে একটা মেলা করবেন, হ্যাঁ, সেখানে আপনি তো আসলে একটা সংঘবদ্ধ দলকে পাচ্ছেন এই কারণে যে সে কিন্তু ওটাকে দায় হিসেবে করছে না, সে কিন্তু একটা বাণিজ্যিক
পটভূমি আছে এর মধ্যে দিয়ে। আমি যদি এটা করতে পারি তাহলে এই লাভটা আছে, এবং একই সঙ্গে আমার এই ধরনের ক্ষমতাবান মানুষদের সঙ্গে সম্পর্ক তৈরি হবে এবং তা দিয়ে আমার এই উপকার হতে পারে। তার মানে সংস্কৃতি চর্চাটা কিন্তু আপনার বিষয়ের মধ্যে নেই। হ্যাঁ, আর যে মানুষটি এই চর্চাটার মধ্যে আছে, ধরা যাক সে একটা গানের অনুষ্ঠান করতে চায়, সেটা তো তার নিজ উদ্যোগে করতে হবে, তার সঙ্গে তার পাশে কেউ তো নেই। তো একটা সময় পর্যন্ত প্রত্যেকে নিজ উদ্যোগে করেছে, তারপর মনে হয় যে অনেকের সিংহভাগের মধ্যে এই প্রশ্নটা ঢুকেছে যে কি কেউ তো আর ওইভাবে সম্মান এবং মর্যাদার চোখে দেখে না। আমি যদি আমাদের বয়সীদের কথা বলি, আমরা যারা অভিনয় করতে এলাম, কেউ কি অর্থযোগ আছে এই জন্য অভিনয় করতে এসেছে? প্রেম থেকে এসেছে, ভালোবাসা থেকে এসেছে। সেই প্রেম ভালোবাসা আমাকে চিনবে এটাও কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে আমি একটা শিল্পের সাধনা করছি। কেউ তারকা হতে আসেননি, কেউ তার কথা আসেননি, চেয়েছে যে আমি এই জায়গাটার একটা উচ্চতা দেখতে চাই, আমি কতদূর পৌঁছাতে পারি দেখতে চাই। নিজের সঙ্গে একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু একটা সময় আমরা কেউ তো আসলে বিষয়টাকে ওরকম রাখিনি। আমরা তার সঙ্গে অর্থের সম্পর্ক যোগ করেছি এবং সেটার সঙ্গে মর্যাদার সম্পর্ক যোগ করেছি, করে যে সাধনা করছে তাকে আমরা পিছনে ফেলেছি, আর যে বুদ্ধি খাটাচ্ছে তাকে আমরা বুদ্ধিদীপ্ত ভাবছি এবং তাকে আলাদাভাবে সম্মান করছি। আমরা মনে করি যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু মানুষ বিচ্ছিন্ন হয়েছি এবং কিছু মানুষ আরোহণ করছি। এবং সেটা হলো, কিন্তু রাজনীতির সঙ্গে শিল্পীদের এই যে যুক্ত থাকাটা, যুক্ত হয়ে পড়াটা, এটা কেন একদম খুবই ওতপ্রোত হয়ে গেল, খুবই একান্ত সম্পর্কে তারা চলে গেলেন? আমি নিজে রাজনীতি করি না, সুতরাং না, আমি হয়তো অতটা বুঝবো না, কিন্তু একটা জিনিস আমি বুঝি। জি, আগে একটু মানুষের মনস্তত্ত্বের কথা বলি, যে আমরা আসলে মনে করি, আগে ধরে নিই যে শিল্পীরা কেন রাজনীতি করতে যাবে। হ্যাঁ, আমি করতে যাইনি। হ্যাঁ, আমি মনে করেছি যে আমার যে কাজটি আমি করি সেই কাজের একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে আমি যদি দেশের প্রতি দায় থাকে, কর্তব্য থাকে, আমি মনে করি যে এগুলোর মধ্য দিয়ে সেই দায় কর্তব্য পালন করা সম্ভব। কিন্তু অনেকে তো একই বিবেচনা, আমি যে একেবারেই 100%, এটা আমার বিবেচনা বলছি, সবাই আমার বিবেচনাকে সঠিক মনে করবে তা তো না। প্রত্যেক মানুষের নিজস্ব বিবেচনা আছে। কেউ যদি মনে করে যে আমি এটা করতে চাই, এই জন্য করতে চাই, আমি সেটাকেও যুক্তি দিয়ে বুঝতে চাই, তার নিশ্চয়ই কোনো যুক্তি আছে। দেখেন, একটা জিনিস বলি, সেটা হলো কিভাবে আমরা আসলে রাজনীতিকে দেখি, কিভাবে আমরা সংস্কৃতিকে দেখি। আমি শুধু সংস্কৃতির সঙ্গে জড়িত, মানুষ একভাবে আমাকে সম্মান দেবে এবং মর্যাদা দেবে। আমি যদি ক্ষমতার সঙ্গে জড়িত থাকি, তাহলে আমার পেছনে লাইনটি অনেক লম্বা হবে। আপনার কি মনে হয় না যে আমরা একটা অন্যায় একজন শিল্পীর সঙ্গে করছি? শিল্পী যখন শুধু সাধনা করছে তাকে আমরা কম গুরুত্ব দিচ্ছি, কিন্তু শিল্পী যখন ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে তখন আমরা মনে করে নিচ্ছি এই শিল্পী অনেক সম্মানীয়, অনেক ক্ষমতাবান। তার মানে শুধু যে শিল্পীর দায় তা কিন্তু নয়, আমাদের একটা সামাজিক যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণটাও কিন্তু ক্ষতিকর। আমরা ক্ষমতাকে, ওই যে আমরা যেটা আপনার শুরুতে বলছিলেন যে উৎসব উপভোগ করা, প্রকৃতিকে উপভোগ করা, জীবনকে উপভোগ করা, সেখান থেকে আমরা ক্ষমতাকে উপভোগ করতে শিখলাম, সেই ক্ষমতা উপভোগের দিকে গেলাম। আমরা এই আলোচনাতেই ফিরবো, একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। আমরা ক্ষমতা নিয়ে কথা বলছিলাম, তার আগে একটু আবার যেহেতু বৈশাখের আয়োজন, সেখানে যদি আমরা বলি যে এই যে চারুকলা, হ্যাঁ, আমরা আলোচনা করছিলাম যে চারুকলার এখনকার যে চারুকলা অনুষদ, কিন্তু আপনারা তো একটা আর্ট কলেজে পড়তে এসেছিলেন, সেইখান থেকে যে বিভিন্ন রকম, শুধু মানে পয়লা বৈশাখ তো না, বর্ষবরণ তো না, নানা রকম উৎসবের সঙ্গে আপনারা যুক্ত ছিলেন, সেই উৎসবগুলো হতো, সেটা যদি একটু আপনার কাছ থেকে আমরা শুনি আগে। আচ্ছা, প্রথমত হচ্ছে কি, আমরা যে সময়ের মানুষ, আমি যুক্ত হলাম, তারপরে স্বাধীনতার আন্দোলন শুরু হলো এবং মুক্তিযুদ্ধ চলে গেলাম, তারপর আবার ফেরত আসলাম, আবার যুক্ত হলাম। তো এই সময়টা তো খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আন্দোলনের বিষয়টা ছিল। আমি তখন দেখিনি যে সবাইকে রাজনীতি করতে হবে, এই দৃষ্টিকোণ ছিল না, আর্ট কলেজের মধ্যে অন্তত ছিল না। এমনকি যারা তখন বিশেষ ক্ষমতাধর ছিলেন, বিশেষ ক্ষমতাধর বলতে বোঝাতে চাচ্ছি ভালো ছবি আঁকতেন, আচ্ছা, এবং একই সঙ্গে
সমাজের উচ্চ পদস্থ মানুষদের বা রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন, তারা কিন্তু কখনো সেই সম্পর্ক বা সেই ক্ষমতাকে ব্যবহার করার চেষ্টা কলেজের মধ্যে করেননি। বা আমি যদি এইভাবে দেখি, শুধু কলেজ কেন, যদি ধরেন আমি একটা দলে বিলং করি, ঢাকা থিয়েটার, আমি অভিনয় করতে শুরু করলাম, থিয়েটার করা শুরু করলাম, আমি বা আমার মতো 2-4 জন দলের তারা টেলিভিশন অভিনয় করে। আমাদের যিনি দলনেতা, তিনি আমাদেরকে সতর্ক করতেন যারা টেলিভিশনের সঙ্গে জড়িত, সতর্ক করতেন যে দেখো এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে থিয়েটার করতে এসছে, প্রত্যেকের আবেগ কিন্তু সমান, যোগ্যতা সাধ্য সেটার বিচার করা আলাদা, কিন্তু আবেগটা সবার সমান, যে থিয়েটার করতে এসেছি। সুতরাং তোমরা যারা টেলিভিশনের সঙ্গে যুক্ত, কোনো মতে কোনো সময়ে প্রমাণ করার চেষ্টা করবে না ওদের থেকে তোমরা একটু আলাদা। সেই আলাদা তোমরা অন্য ক্ষেত্রে, দলে যখন, মহড়ায় যখন, তখন তোমরা সবাই সমান, আবেগের পাল্লায় সবাই এক। সবাই এক। তো এটা অসাধারণ সময়। ঠিক একইভাবে আমি যদি আর্ট কলেজে আসি, তাহলে সেখানেও প্রত্যেকটি ছেলে মেয়েই কিন্তু সমান। দেখেন রাজনৈতিক কীরকমই ছিল, বড় যারা ছিলেন তাদের কিন্তু রাজনৈতিক সংযোগ ছিল, তারা কিন্তু ওরকমভাবে অ্যাক্টিভ রাজনীতি করতেন তা না, কিন্তু রাজনৈতিক বিশ্বাস ছিল। এবং আমরা দেখেছি, আমরা পেয়েছিও, আমরা দেখেছি আমাদেরকে ভাগ করে করে এই যে দেয়াল লিখন আছে না, আমাদেরকে কিন্তু পাঠাতেন বড়রা, তারাই ঠিক করে দিতেন যে তুমি কাদের জন্য লিখছো। মানে একটা কলেজ থেকে আপনি 5টা রাজনৈতিক দলের জন্য দেয়াল লিখতে যাচ্ছেন, আচ্ছা, এবং পাচ্ছেন কিন্তু 1 প্যাকেট বিরিয়ানি। আপনার কিন্তু মনে প্রশ্ন নাই যে আমি এত কষ্টের পরে 1 প্যাকেট বিরিয়ানি পাচ্ছি। সেটা কিন্তু উপভোগ করতো সবাই। উপভোগ করা হচ্ছে কি যে একটা গ্রুপ অফ পিপল যারা লিখতে পারে ভালো, তারা যাচ্ছে, এবং একটা তাদের মধ্যে এক ধরনের প্রণোদনা যে আমি একটা সুযোগ পেয়েছি, আমার হাতের লেখা আমি দেখে দেবো কী করি, তুই কী করলি, তুই কটা লিখলি, আমি কটা লিখলাম। তো এই যে একটা পরিবেশ, এই যে মানে রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু ঠেলে কিন্তু সম্পর্ক পাঠাচ্ছে না কেউ, মানে তোমার কর্তব্য, তোমার দায়টা তুমি এটা করে আসো যে তুমি লিখতে পারো, শুধু এটাই। তো সেই কারণে ঠিক ওই রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি আমাদের কলেজের মধ্যে কখনো কিন্তু ঢোকেনি। আর ঢোকেনি বলেই সবাই সবার কাছে সমান ছিলাম। ও বেশি ক্ষমতাবান, আমি কম ক্ষমতাবান, আমার কথায় ওটা চলে, ওর কথায় এটা চলে, এই বিষয়গুলো ছিল না। তো এটা চলা মানেই একটা, ওই আমি একটা আমার দলের কথা যেমন বললাম, ওই দলও যেমন ভাগ হবে, একটা কলেজের এনভায়রনমেন্ট সেটাও ভাগ হবে। এবং আমার মনে হয় যে দল বা কলেজ না, পুরো দেশটা এইভাবে ভাগ হয়েছে, কেউ কম, কেউ বেশি হয়েছে। আর বেশি যারা, তারা তো বেশি হতে পারলে কমের দিকে একটু চাপটা তো দেয়। হ্যাঁ, মানে ওটা তো ভাগ বাটোয়ারার বিষয়। আর উৎসবের সঙ্গে যুক্ত মানে চারুকলা কিভাবে হলো, বা আপনাদের সময় কী ধরনের উৎসবগুলো আপনারা করতেন? আমাদের সময় ঠিক ওইভাবে মানে খুব মানে বর্ষবরণ হতো সেরকম না, ওরকমভাবে হতো না। এটা স্বাধীনতার পর থেকে আস্তে ধীরে বিষয়টা শুরু হলো, এবং সেটা মূলত কিন্তু যখন থেকে শুরু হলো, সেটার কিন্তু লক্ষ্য করবেন যে সেটা শুরু হওয়ার কারণটা কিন্তু ওখানে শিল্প চর্চার একটা আলাদা সুযোগ আসলো, যে যেটি আমাদের কলেজে একসময় শেখানো হতো না। পরে মানুষ যখন সেটা সুযোগ পেল, যে একটা আর্টিস্ট অনেক কিছু করতে চায়, আর্টিস্টের মধ্যে অসাধারণ কিছু করে দেখানোর প্রবণতা থাকে। আমি ক্যানভাসে ছবি আঁকছি, আমি কাগজে ছবি আঁকছি, আমার যদি মনে হয় যে এরকম আকৃতির একটা প্যাচ তৈরি করতে পারবো, আমি আর্টিস্টের জন্য এটা অত্যন্ত আনন্দদায়ক একটা অভিজ্ঞতা। আমার ধারণা যে এই সমস্ত অভিজ্ঞতার কারণে এই বিষয়গুলো আস্তে ধীরে চারুকলায় অনেক বড় একটা আকার নিতে পেরেছে, যে শিল্পীরা নিজস্বতাটা, শিল্পীদের যে চেষ্টাটা, সেটার প্রমাণের সুযোগ এসেছিল। এবং এই যে ঢাকায় যে বর্ষম উৎসবগুলো শুরু হলো, আমরা রমনা বটমূলের কথা জানি, আমরা চারুকলার শোভাযাত্রার কথা জানি, এখন মঙ্গল শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, যেভাবে আমরা বলি না কেন, সেই শোভাযাত্রাগুলো হলো। এবং একটা কথা বলা হয় সবসময় যে এই যে উৎসব, এই বর্ষবরণ উৎসব নাগরিক উৎসব। আমরা যদি নগরের উৎসবগুলি, কারণ গ্রামে বিভেদ নাই, কিন্তু এই যে নগরের উৎসবে কারা যুক্ত থাকবে কি থাকবে না, সেখানেও এক ধরনের আধিপত্য, সেই আধিপত্যটা সামাজিক প্রভাব, আপনি ক্ষমতা শব্দটা বলেছেন একাধিকবার, সেইটা রাজনৈতিক বিষয় আছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা তো কে কোন উৎসবে আসবে কিনা। এই যে সম্মিলিত যে উৎসব, সেইটা কি কোনো আপনার কাছে মনে হয়েছে যে সেই জায়গায় কোনো চির ছিল সংযোগে?
না, আমি ঠিক আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে যে কোনো উৎসব, যে কোনো উদযাপন হচ্ছে মানুষের জন্য, আর মানুষের সেটা কাজে লাগে, মানুষ সেটাতে সমৃদ্ধ হয়। মানুষের পাশে মানুষ দাঁড়ালে, পরস্পরের দিকে তাকিয়ে হাসলে, একটা উৎসব উপলক্ষে সুন্দর কাপড় পরে সন্তান সন্ততি পরিবার নিয়ে একটা জায়গায় সমবেত হতে পারলে এর চেয়ে এত সুন্দর বিষয় আর কি হতে পারে। আমাদের জীবন তো ঘরের ভেতর যার যার মতো, কিন্তু বাইরের তো কিছু উৎসব দরকার হয়, যে উৎসবগুলোতে আমি মনে করতে পারি এটা আমার উৎসব, আমি গেলাম। তবে হ্যাঁ, স্বাধীনতার পর থেকে ক্রমশ, আমি বলছি যে একেবারেই এ থেকে না, আস্তে ধীরে আমরা দেখেছি যে মানুষের মধ্যে ভেদ বাড়ানোর চেষ্টা প্রক্রিয়াটা হয়েছে, এবং তা আমাদের কখনোই উপকৃত করে নাই। যত বেশি ভেদের প্রয়োজনীয়তা এসেছে, তত বেশি আসলে সম্পর্কটা নষ্ট হয়েছে। যেমন একটা প্রসঙ্গে আপনাকে বলি, এই কথা প্রসঙ্গে, যেমন আমি যেহেতু অভিনয় করি, আমি লক্ষ্য করেছি স্বাধীনতার পর থেকে বিবিধ সময়ে অমুকে ওইটা, অমুকে এইটা, মানে এক একটা পরিচয় নির্দিষ্ট করে দিয়ে কাউকে হয়তো পেছনে পাঠানো হয়েছে, কেউ হয়তো একটু সামনে এগিয়ে গেছেন। আমার যেটা মনে হয় কি, যে একটা শিল্পী মূলত একটা মানুষের আয়ু নিয়ে হয়তো আসে, কিন্তু শিল্পীর যে শিল্পী সত্তা, তার আয়ু কিন্তু অত্যন্ত কম। সেই চর্চা এবং অনুশীলনের সময়টা সে যদি পায়, তাহলে সে নিজের জন্য করছে না, সে শিল্পক্ষেত্রের জন্য করছে। কিন্তু আমরা দেখে এসেছি বিভিন্ন আমল যখন আমাদের আসে, সেই আমলে কেউ না কেউ অমুক আমলের হয়ে যায়, তখন তার ওই আয়ু থেকে কিছু ক্ষয় হয়। যে মানুষটি হয়তো 5 বছর গান গাইতে পারেনি, সে 5 বছর পরে বেশি গাইবে। এই নিয়মগুলো তো খুব ভুল মনে হয় আমার, মানে শুধু আসলে তাকে ক্ষতিপূরণ দেওয়া ভুল মনে হয় যে আমার জীবনটা আমার, দেশটা আমার, এই ক্ষেত্রটি আমার, আমি এই ক্ষেত্রে কাজ করি, আমি ক্ষেত্রটাকে ভালোবাসি, এই ক্ষেত্রটাকে ভালোবাসি, এর চাইতে বড় ব্যাপার আর নেই। আপনি সাংবাদিকতা করেন, আপনি ভেবে দেখেন যে এমনকি আপনার সংসারের চাইতে অধিক গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু আপনি এটা দেখেন, এটা মানুষের প্রেম, এটার প্রতি শ্রদ্ধাশীল হতে হয়। সেই শ্রদ্ধাটা আমাদের অধিকাংশের নেই, আমরা ভাগ করে দিয়ে ওই মানুষটার আয়ু ক্ষয় করি। আমার খুবই মনে হয় যে আমরা ছোটবেলায় একটা ছবি দেখেছিলাম না, যে ফিরিয়ে দাও আমার 12টি বছর। একজন শিল্পী যদি 12টা বছর গান গাইতে না পারে, অভিনয় করতে না পারে, নাচতে না পারে, ছবি আঁকতে না পারে, ওর কী মনে হতে পারে যে আমার এই দেশটা 12 বছর আমার সঙ্গে অন্যায় করেছে, দেশটা তো করে নাই, কিছু মানুষ করেছে। এই অনুভূতি মানুষের হতেই পারে। আপনি টেলিভিশনের কথা বলছিলেন যে আপনারা থিয়েটারে যখন কাজ করতেন, বলা হয়তো টেলিভিশনে যারা কাজ করে তাদের সঙ্গে সম্পর্কের কথা বলছিলেন। এবং এই যে টেলিভিশন, আমরা তো একটাই টেলিভিশন দেখেছি আমাদের দিক থেকে, আপনাদেরকে দেখেছি। পরবর্তীতে যে টেলিভিশনের যে বেসরকারি টেলিভিশন আসলো, বা আপনারা যে টেলিভিশনে প্রথম কাজ করেছেন, সেইটার যদি অবনমের কথা বলি, শুধু এটা না, সার্বিকভাবে যদি আমরা দৃশ্য মাধ্যমের অবনমের কথা বলি, সেখানে কি আপনার কাছে মনে হয়েছে এই বিভেদগুলি এই অবনমনের জন্য দায়ী? বা আমরা যেই আমরা যদি মানের কথা বলি, সেই জায়গায় এখন হয়তো প্রযুক্তি বেড়েছে, কিন্তু ওই যে আপনার শুরুতে একটা কথা বলছেন, চিন্তার জায়গাটা, বিবেকের জায়গাটা, সেই জায়গাটা তো স্বীকার করতেই হবে টেকসই হয়নি। টেকসই হয়নি। তার যেহেতু আপনি আমাদের একটা আমলের কথা বলেছেন যে একটা টেলিভিশন ছিল, লক্ষ্য করবেন, আপনি হয়তো খুবই ছোট ছিলেন, বাট মনে করতে পারবেন যে সেই সময়ে আমদানিকৃত যে অনুষ্ঠানগুলো আসতো, সেটি কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ অনুষ্ঠানগুলো আসতো। সেটা টেলিভিশন সিরিজ হোক, গানের অনুষ্ঠান হোক, যেটাই হোক, মানে সারা পৃথিবীতে যেটা বিখ্যাত সেরকম একটা বিষয় বাংলাদেশের দর্শকদের জন্য আসতো। যে নাটকগুলো হতো, সেই নাটকগুলো কখনোই বিবেচনা করা হয়নি যেটা জনপ্রিয় হতে হবে, মনে করা হয়েছে এটা ভালো হতে হবে। হ্যাঁ, আর সেই ভালোটা মানুষ উপলব্ধি করতে পারেনি এমন ঘটনা নেই। যেসব নাটক হয়েছে, সেসব নাটক ভালো মানুষ ভালোবেসেছে বলেই ঘটেছে। পরবর্তীকালে আমরা যেটা দেখি, যে যখন অনেকগুলো টেলিভিশন হয়, তখন তো এটি একটা বাণিজ্যিক মাধ্যমগুলো তৈরি হলো। তো বাণিজ্যিক মাধ্যমগুলো ঠিক একই রকম দায়িত্ব নিয়ে তো রোল প্লে করতে পারবে না। তাকে ভাবতে হয় যে আমাকে
বাজার বাজারটা দেখতে হবে। এই যে বাজার দেখা, এই বাজার দেখতে গিয়ে আমাদের একটা বড় সর্বনাশ হয়েছে বলে আমি বিবেচনা করি। কারণ আমরা সবাই বাজারই দেখছি, কি আমাদের টিকে থাকা দরকার, কি টিকিয়ে রাখতে হবে, সেটা আসলে একটা দ্বিতীয় বা তৃতীয় স্তরে চলে গেছে। প্রথম স্তর হচ্ছে টিকে থাকা, স্ট্রাগল। আমরা এই টিকে থাকার সংগ্রামে আমার মনে হয় যে অনেক বড় কিছু হারাচ্ছি। এবং সেখানে যে আপনি যদি বিজ্ঞাপনের কথা বলি, যে একটা অজুহাত আসে যে বিজ্ঞাপন দাতার তাদের রুচি, তাদের দাবি, তাদের পছন্দই আমাদেরকে রক্ষা করতে হয়। আপনি বিজ্ঞাপন তৈরি করতে চেয়ে বিজ্ঞাপনের সাথে সংযুক্ত থেকে আপনার কি মনে হয়? আপনি বিজ্ঞাপনের প্রসঙ্গ যখন বললেন, আমি তো বিজ্ঞাপন ক্ষেত্রে আমার প্রবেশটা হচ্ছে একটু বদলে দেওয়ার জন্যে। তো একটা তখন আমার যে বয়স, সেই বয়সে বদলে দেওয়ার ইচ্ছাটা একটু বেশি, মানে চাওয়াটা একটু বেশি। যদি আমি আরও তখন কি বলবো, অনেক অতটা যদি জ্ঞান সম্পন্ন হতাম, তাহলে হয়তো তখন বিবেচনা করতাম যে এটা সম্ভব না। কিন্তু কম বয়সে মানুষ অনেক ওই যে আবেগটা ছিল, হ্যাঁ, বড় স্বপ্নটা দেখতে পারে। তো এই বড় স্বপ্নটা যখন দেখছি, তখন খেয়াল করলাম যে বড় স্বপ্নের সঙ্গে সবাই আছে। সবাই আছে মানে প্রতিকূলতা আর অনুকূল পরিবেশে দুটো তো পার্থক্য আছে। যে একটা হচ্ছে লড়াই করে এগিয়ে যাওয়া, আর একটা হচ্ছে কি মানুষের কোনো না কোনো মানে এক ধরনের মানে সাহায্য সহযোগিতা আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আপনি একটার চেয়ে আর একটা টপকে যেতে চান, একটা কাজ করে আর একটা কাজে এগিয়ে যেতে পারেন, হচ্ছে এই কারণে যে আপনি সহযোগিতা এবং সাহায্য অনুপ্রেরণা পাচ্ছেন। তো তখন বদলানোর যতগুলো ভাবনা এসেছে, কোনো ক্লায়েন্ট বলেনি যে এটা করা যাবে না। চ্যালেঞ্জগুলো সবাই নিয়েছে। বিজ্ঞাপন প্রসঙ্গে কথা বলছে তো এখানে একটু জ্যোতি চিহ্ন দিতে হচ্ছে, একটু বিরতিতে যাচ্ছে, ফিরে এসে আবার এই বিষয়ে আলাপে যাব। আসলে আপনি বলছিলেন যে যাদের জন্য বিজ্ঞাপন তৈরি করছেন বা যাদের পণ্যের বিজ্ঞাপন তৈরি করছেন, তাদের দিক থেকে কোনো বাধা পেতে হয়নি। একেবারেই না, একেবারেই না। যেমন মানে চিন্তার বাধা, স্বপ্নের বাধা। হ্যাঁ, যেমন ধরেন যারা ওই সময়টায় এমনকি যে প্রতিষ্ঠানগুলো তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করলো, তারাও কিন্তু স্বাধীনতার পর ওই প্রথম একটা বড় সড়ো উদ্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং তারা যে উদ্যোগটা গ্রহণ করেছে, একই সঙ্গে বাণিজ্যিক এবং বিপণন দিকটাও একটু নতুনভাবে কিছু হোক তারা চেয়েছেন বলে অনেক ধরনের পরিবর্তন আমরা দেখেছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে এই দেশে কিন্তু এক ধরনের ধারণা ছিল যে আমাদের দেশে নির্মিত বিজ্ঞাপন সেরকম উচ্চমানের হতে পারে কিনা, এটা সংশয় ছিল এক ধরনের। কিন্তু দর্শক সে সময় বড় ধরনের সাহায্য সহযোগিতা করেছেন, যে তারা বিজ্ঞাপনগুলো পছন্দ করেছেন মানে নানান ধরনের বিজ্ঞাপন পছন্দ করেছেন। তো যখন একটা দেশে যাদের জন্য আপনি কোনো কিছু নির্মাণ করছেন তারা পছন্দ করছেন, এবং যাদের হয়ে করছেন তারা আপনাকে সাহায্য করছে, দুটো মিলে একটা অসাধারণ বিষয় হতেই পারে। কিন্তু ওই একই আমি পরবর্তীকালে কিন্তু দেখেছি যে পরিবেশটা বদলাচ্ছে। মানে ধরা যাক, এটা কিন্তু শিল্পীর একটা ইগো থাকে যে আমি এইভাবে ভাবছি, এটাকে আমাকে ভাবতে দাও, আর আপনি মনে করছেন আমার কাজ তুমি করছো, তুমি আমার মতো ভাবো। যখন এই আমার মতো ভাবোর পর্যায়টা আসলো, তখন তো অবশ্যই যে পরিবেশটা, যে পরিস্থিতিটা ছিল, সেটি একটু পরিবর্তন আসবেই। এই যে বাজারের হুকুম মেনে চলা, তা চলতে গিয়ে তো আমরা কি শুধুমাত্র বিজ্ঞাপন না, সকল নির্মাণের ক্ষেত্রে, সকল যদি আমরা বলি যে সৃজনশীলতার ক্ষেত্রেই তো আমরা নিজেদের চিন্তাকে তাহলে আমরা দূরে সরে রাখছি। এখন নতুন ভাবনার তো কোনো দোষ নেই না, আপনি একভাবে ভেবেছেন, আপনার সন্তান আরেকভাবে ভাববে, আমার সেটা রেসপেক্ট থাকা উচিত যে আপনার ভাবনাকে অতিক্রম করে সে কোনো কিছু ভাবতেই পারে, সেটা স্বাভাবিক। ভাবতে পারে। কিন্তু আমার মনে হয়েছে যে তা কিন্তু ঘটে নাই। আচ্ছা, একটা স্তর থেকে আমরা আরেকটা স্তরে যাওয়ার জন্য ভাবনাকে বদল করছি, সেটা কিন্তু ঘটে নাই। ঘটেছে হচ্ছে যে আমি এই জায়গাটায় এইভাবে ভাবছি, আমার ভাবনা মতোই হওয়া উচিত। একটা আধিপত্য, এই আধিপত্যের জন্যে বিষয়টি কিন্তু মনে হয়েছে যে একটা স্তর থেকে আরেকটা স্তরে উন্নীত হওয়ার যে পরিস্থিতি বা যে নিয়ম, সেই নিয়মটা অনুযায়ী কিছু ঘটেনি বলে আমার মনে হয়। মানে পুঁজির একটা শাসন, পুঁজির শাসন, পুঁজির শাসনের মধ্য দিয়ে তো এই যে আমরা প্রাত্যহিকতা নিয়ে কথা বলছিলাম, আপনি গ্রাম দেখেন, আমরা গ্রাম দেখি, শহর দেখি, মানুষকে দেখি, মানুষের অবয়ব বদলে যাওয়ার বিষয়গুলো আমি শুরুতেই বিমূর্ত
তো হওয়ার কথা বলছিলাম, যে মানুষকে এই জায়গা থেকেই শেষ পর্যন্ত এই যে মুখোশ নিয়ে আমরা বের হই শোভাযাত্রায়, তা আমরা নিজেদেরকে নিয়ে আসলে শোভাযাত্রায় নেমে পড়ছি। আমার মনে হয় যে মানুষের জীবনে উদযাপনটা খুব জরুরি, যে কোনো একটা উপলক্ষ দরকার। সেই উপলক্ষের আমরা কি শিরোনাম হবে সেগুলো নিয়ে আমরা খুব চিন্তা ভাবনা করি, কিন্তু মানুষের জীবনের যে সৌন্দর্যটা যোগ করা দরকার, সেই সৌন্দর্য কিভাবে আসবে সেই বিবেচনা আমরা এখন খুবই কম দেখি, অত্যন্ত কম দেখি। মানে আমরা অগ্রাধিকার বা প্রাধান্য দিচ্ছি না। না, অগ্রাধিকার প্রাধান্য দিচ্ছি না। সেটাতে যদি এমন হতো যে সেটাতে আমাদের একটা লাভ আসছে, আমাদের পরিবর্তন আসছে, তাহলে আমার মতো বেশি বয়সের একটা মানুষ সেই কথাটা মেনশন না করলে পারতাম। আমার সময় গেছে, এখন নতুন একটা সময় আসবে, নতুন কিছু দেখবো, শিখবো, ভালো লাগবে। সেরকম যদি ঘটতো তাহলে নিঃসন্দেহে আমি বলতাম কি হচ্ছে, কি ঘটছে সেটা নিয়ে আমার মাথা না ঘামালেও চলবে, আলাদা কিছু ঘটছে, আলাদা কিছু হবে। কিন্তু আমরা আসলে মনে হচ্ছে যে আমাদের জীবনের যাবতীয় সৌন্দর্য যা ছিল, যা নিয়ে কারো কখনো কমপ্লেইন ছিল না, যেটা নিয়ে আমরা অভিযোগ কখনো করিনি, সেগুলো অভিযোগের মানে ঝুড়িতে এনে ফেলছি। যেটা অভিযোগ, এটা ছিল না, কখনো ছিল না। আর কেন এটা করছে সেটাও আমি ঠিক আসলে বুঝে পাই না। আমার কাছে মনে হয় যে কখনোই তো দীর্ঘ জীবনে অশোভন কোনো কিছু কারো দ্বারা ওইটা সমর্থন পেয়েছে, প্রশ্রয় পেয়েছে, সেটা তো আমরা দেখি নাই কোনো কিছু। যা সুন্দর তাই টিকে থেকেছে, তাই সম্মানিত হয়েছে। একটা ক্যানভাস, আফজাল ভাই, যেটা ক্যানভাসের মধ্যে আপনি একটা জল রঙে করলেন আর তেল রঙে করলেন, একটা ছবি আঁকলেন, একটা সুন্দর ক্যানভাসে, সেটা সবাই বুঝলো, হ্যাঁ, সবাই হাসলো, সবাই আনন্দ, সবাই নিজের মনে করলো। সেই ছবিটা আমরা আঁকতে ভুলে গেছি। মানে কি, ধরেন আমার কাছে যেটা মনে হয় কি, যে ধরেন আমরা ছোটকালে 3-4 বন্ধু একসঙ্গে, 10টা বন্ধু একসঙ্গে বড় হয়েছি, খেলেছি, হ্যাঁ। এখন ওই পর্যন্ত খুবই সুন্দর যে আমরা বড় হয়েছি, ওরা গ্রামে থাকে, আমি শহরে থাকি। আমি যখন শহর থেকে যাচ্ছি ওরা একসাথে হচ্ছে, একটা চায়ের দোকানে বসছি, তাদের রাজনৈতিক মতপার্থক্য আছে, তারা তুই তোকারি করে গালিগালাজ করছে, এই পর্যন্ত সবই খুব সুন্দর। কিন্তু ভালো লাগছে যে গালিগালাজের পর তারা হয়তো চা ভাগাভাগি করে খাচ্ছে। এই সৌন্দর্যটা টিকে থাকা জীবনে দরকার ছিল, দরকার ছিল, দরকার অবশ্যই। যে আপনার মত আমার মত কখনো এক হবে না, কিন্তু আমরা একত্রে এক জমিনের উপর দাঁড়িয়ে রয়েছি, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং উভয়ে হাসি মুখে রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। এবং এই যে এক কাপে দুজনের, এই যে দুজন চুমুক দিয়ে খাচ্ছি, সেই বিভেদটা তৈরি হয়েছে। এখন আর সেই জায়গাতে আমরা হয়তো অনেক ক্ষেত্রেই নাই। আমার গ্রামে এখনো আছে, আমার খুব অবাক লাগলো যে আছে, এখনো আছে। না, অনেক জায়গায় আছে। আমি তো শুরুতেই বলছিলাম যে এই যেখানে রাজনীতি ঢুকেছে সেখানে বিভেদ তৈরি সেখানে হয়েছে। শুরু হয়েছে রাজনীতি দিয়ে, কিন্তু গ্রামের সৌন্দর্য কিন্তু এখনো সেইভাবে হয়তো আমরা পুরোপুরি যে আপনার ক্যানভাসটা বদলে গিয়েছে, বিবর্ণ হয়েছে, তা তো না। রাজনীতি, আপনার একটা রাজনীতি আছে, আমার একটা রাজনীতি আছে। মুখোমুখি চায়ের টেবিলে বসে আমি আমারটা বলতে পারি, আপনি আমারটা বলতে পারেন, তো আপনারটা বলতে পারেন, দুজনেরটা শুনতে পারি, বলতে পারি, তর্ক হতে পারে, বিতর্ক হতে পারে। এখানে আপনাকে জিততে হবে, আমাকে জিততে হবে, এমন কোনো কথা নেই। পারস্পরিক একটা লেনদেন হতে পারে, হ্যাঁ। কিন্তু তার মানে তো এই না যে তোর মুখ আমি দেখবো না, আমার মুখ তুই দেখবি না। তার মানে তো এই না যে আমি আপনার ঘরে চালা দিয়ে কেটে দিয়ে আসবো, আগুন ধরে দিয়ে আসবো। বিষয়টা তা না। বিষয়টি আসলে উভয়ের মতের প্রতি শ্রদ্ধাশীল। এবং আপনার কাছে আপনার মনে হয় যে আমরা শহরের মধ্যবিত্ত নিয়ে কথা বলছিলাম এক সময়, আমরা মধ্যবিত্ত নিয়ে খুব গৌরববোধও করতাম, আমাদের একটা অহং ছিল। গ্রামে একটা মধ্যবিত্ত শ্রেণী ছিল, কিন্তু চিন্তার, আর্থিকভাবে, কিন্তু গ্রামেও কিন্তু পুঁজি ঢুকে পড়েছে। আপনি নিশ্চয়ই তার একটা, এবং সেইটাকে আপনি কীভাবে দেখেন গ্রামে যে 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 যখন আপনি ঘুরে বেড়ান, তার চঞ্চলতা কীরকম ধরা পড়ে আপনার? ওই পরিবর্তনটা কি, যেমন ধরেন আমি আমার গ্রামটা দেখেছি, ওখানে ছোট নদী ছিল, সেই নদী বেয়ে বড় বজরা নৌকা আসতো, সেখানে মালামাল খালাস হতো, এবারে দোকানপাটগুলো ছিল, মানুষ চায়ের দোকানে বসে গল্প করছে, সবাই সবাইকে চিনতো, সবাই সবার বিষয়ে পিছনে না প্রকাশ্যে কথা বলছে। খুবই মানে একটা ছবির মতো জীবনযাপন ছিল। কিন্তু এখন যেটা দেখি যে এখন একসঙ্গে বসে
দীর্ঘক্ষণ কথা বলতে দেখি না কেউ কাউকে। আর প্রত্যেকে ওই যে আমরা শুরু করেছিলাম আলোচনায়, প্রত্যেকে সম্পাদনা করে আচার আচরণ করে যে আমি এইটুকু করব, এইটুকু করব না। এবং আমি যতটুকু জানি আপনার বন্ধুদের কাছ থেকে বা বিভিন্নভাবে আমি যেটা জানি যে আপনি যখন শহরে আসলেন, আপনার বন্ধুরা যখন বিভিন্ন পত্রিকায় ঘিরে আড্ডা দিতে, পত্রিকায় ঘিরে বিভিন্ন নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন, সেই জায়গাটাও তো আর সেই মুখরতার থাকেনি। না, একেবারেই থাকেনি। সেই শহরকে বদলে গেল। একেবারেই থাকেনি, কারণ হচ্ছে গ্রামে যেটা হলো, গ্রামে তো আসলে যেটা বললাম যে সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষ বেড়ে উঠেছে। আমার কাছে খুব অদ্ভুত লাগে না যে ধরেন গ্রামের একটা কৃষক যে একেবারেই জমি চাষ করে, যে লেখাপড়াটা করতেই পারেনি, তার জন্য লেখা হয়েছে নবাব সিরাজউদ্দৌলার, এবং যেখানে কাব্যময় সংলাপ ছিল, তার তো বুঝতে অসুবিধা হয়নি। আবার যে লেখাপড়া করছে, যে শিক্ষক স্কুলের, তার তো বুঝতে পারার অসুবিধা হয়নি। তার মানে একটা প্ল্যাটফর্মটা ওরকম লেভেলের ছিল। তারপরে হলো কি যে প্রথম কথা হলো বন্ধ হয়ে গেল, দ্বিতীয় কথা হলো যে বন্ধ না হওয়ার আগে স্তরটা বদলালো, এই যে উচ্চতর একটা স্তরে যে লেখাটা হতো, যে ধরো যাক সংলাপ, যে বাংলার ভাগ্যাকাশ আজ দুর্যোগের ঘনঘটা, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের অভয় বাণী, এই যে কাব্যময়তা, বাংলার ভাগ্যাকাশ, জাগরণের অভয় বাণী। আমরা তো একটা সময় বুঝলাম যে সাধারণ মানুষ এই ভাষাটা বুঝবে না। ওকে বোঝানোর জন্য যে ভাষাটা আমরা আমদানি করলাম, সেটা ওই যাত্রা থেকে হোক বা আমাদের টেলিভিশন নাটকে বা সিনেমায় হোক, সবটা ভেঙে চুরে তছনছ হয়ে গেল। কারণ আমরা তো মনেই করে নিয়েছি যাদের জন্য করছি তাদের উচ্চতা হচ্ছে এই যে তাদের উচ্চতাটা নির্দিষ্ট করে আমি আমার উচ্চতাটাকে নামিয়ে আনলাম। আমরা উভয়ে মিলে নামলাম, আমরা উভয় মিলে তো ওঠার চেষ্টা করলাম না। আমাদের মানে নিয়মটা তো হচ্ছে আপনি যদি উচ্চতর অবস্থা থাকেন, হাতটা বাড়িয়ে দেন, নিচে যে আছে তাকে তুলে আনা। কিন্তু আমরা করলাম কি, উপর থেকে নিচে নামলাম, অবলম্বন হলো, দুইজনে একসঙ্গে হলো। আর শহরের কথা বলছিলাম, যে ঢাকা শহর যে আপনি বদলে যেতে দেখলেন। শহর তো একটু একটু করে সবই বদলালো। আমার তবুও গৌরববোধ হয় একটা বিষয় নিয়ে, যেটা নিয়ে আমি বেড়ে উঠেছি। যেহেতু আমি এবং আমাদের প্রজন্ম যারা মঞ্চ নাটকের সঙ্গে জড়িত ছিল, এত কিছু বদলের পর এই মঞ্চ নাটক কিন্তু এখনও ওই একই রকম ভালোবাসা নিয়ে হচ্ছে, এবং এই একটি জায়গায় এখনও কিন্তু সেখানে অর্থপ্রাপ্তির কোনো ইঙ্গিত নেই, কিন্তু মানুষ জড়িয়ে আছে। আমি অনেক জায়গায় বলেছি যে এখনও মানুষ যে চা সিঙ্গাড়া খেয়ে এত পরিশ্রম করে মঞ্চে একটা নাটক করে, আমার মনে হয় স্বপ্নটা ওখানেই বেঁচে আছে, ওখানে একমাত্র বেঁচে আছে। আর তারপর অন্য জায়গা যেগুলোতে দেখি, সবখানেই কিছু স্বপ্নভঙ্গ হয়েছে, এবং সেটির সুনির্দিষ্ট কারণ আছে। সবাই টিকে থাকার জন্য করছে, সবাই অর্জনের জন্য করছে। আমি যেমন ধরেন, আমার মনে হয় না যে অপ্রাসঙ্গিক হবে না, আমার খুব ভালো লাগে যে সিনেমাটা দেখা বাদ দিয়েছিল মানুষ, কিন্তু এখন বুঝতে পারে যে মানুষের সিনেমার প্রতি আগ্রহ হয়েছে, মানুষ সিনেমা হলে যাচ্ছে, বেশ কিছু সিনেমা তৈরিও হয়েছে একটা আলাদা স্বপ্ন নিয়ে যে মানুষ আবার আসবে, হলে দেখবে। লক্ষ্য করবেন যে পৃথিবীর অন্য সব দেশের মতো কিন্তু আমরা না। আমরা ওই 4টা সিনেমা 5টা সিনেমা মুক্তি পেলে তার মধ্যে কোনটা ভালো সেইটার প্রতিষ্ঠার জন্য লেগে যাই। আমরা কিন্তু সার্বজনীন রাখার চেষ্টা করি না, যে 4টা ভালো হয়েছে তার জন্য কিন্তু হাততালি দিই না, সবাইকে কিন্তু উদ্বুদ্ধ করি না যে আসো দেখি। আমরা বলি হচ্ছে আমারটা ভালো হয়েছে, আসো দেখি। তো আমরা এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু স্বার্থপরতা দিয়ে সবই বদলে ফেলছি। মানে আমি হয়ে গেলাম, আমি হয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে, আমি হচ্ছি, এবং আমি হয়ে থেকে ভালো লাগছে আমাদের। কিন্তু এই যে আমি হয়ে যে একলা ফুটপাতে হাঁটা, আগে তো আপনি একা হাঁটছেন না। সেটার মধ্যে তো অসাধারণ সৌন্দর্য আছে, আমি হয়ে হাঁটা। আর একটা হচ্ছে সবার মধ্যে আমি হয়ে থাকা। হ্যাঁ, মানে আপনি ফুটপাত ধরে মানে একেবারে মানুষজনের মধ্যে দিয়ে একলা হয়ে হেঁটে যাচ্ছেন, এটা তো একটা আপনার কৃতিত্ব, যেটা আপনার মধ্যে আছে, ওই শক্তি আছে যে আপনি এরকম মানুষের জনগণের মধ্যে আমি একা আছি। হ্যাঁ, আপনি একটা কবরস্থানে কাউকে দাফন করতে গিয়ে সব মানুষ মাটির নিচে রয়েছে, আপনার এক ধরনের বোধ নিয়ে আপনি একা দাঁড়িয়ে আছেন, সেটার মধ্যেও তো একটা শক্তি আছে, কিন্তু আপনি যখন 10 জনের মধ্যে কখনো 10 জনের অংশ হচ্ছেন না, এই আমিত্বের কোনো মূল্য নেই। আমার মধ্যে কোনো সংযোগ নেই, কোনো যোগাযোগ নেই। আমি আমাকে নিয়ে তৃপ্ত, আমাকে নিয়ে খুশি।
আমি একটা বিচ্ছিন্ন দ্বীপ। আমরা প্রত্যেকে তাই হচ্ছে প্রত্যেক দিন কিছু না কিছু ভূমিকার মধ্য দিয়ে। না, কিন্তু এই যে বিচ্ছিন্নতা, এই বিচ্ছিন্নতা আমাদেরকে, মানে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তো থাকেন, আমি দেখি, সেখান থেকে আপনি কি আজ পাচ্ছেন? ওটা তো আরও একটা, আমি থাকি এবং আমি থাকি এই কারণে যে আমার ভেতরে কিছু বোধ কাজ করে, সেটি আমি লিখি। আমি যদি একটা খবরের কাগজে ওটা দিতে চাই, একটা পত্রিকা যদি দিতে চাই, নিয়মিত করতে হবে আমার। আমি নিয়মিত মানুষ না, যখন আসে মাথায় তখন লিখি। তো তার মানে আমি নিয়মের মধ্যে থাকতে পারবো না, কিন্তু এটি আমার একটা স্থান আছে মানে যেখানে আমি দিয়ে কিছু পাঠকের সঙ্গে যোগাযোগ রাখতে পারি, সেই জন্যই থাকি। কিন্তু সেই থাকার মধ্য দিয়ে আমি আবার দেখি তো অধিকাংশ মানুষ তো আসলে জীবনে কোনো কিছু নেই, একটার মধ্যে ডুবে থাকে, এবং সেই ডুবে থাকাটা কতটুকু অর্থবহ সেটা তো আসলে বিবেচনা করে না। আর সেটা দোষও দিতে পারি না, কারণ আমাদের চারপাশে এত গণমাধ্যম রয়েছে, কোথাও আমরা ওই ভূমিকাটা দেখি না যে প্রশ্ন জাগাতে পারে মানুষের মধ্য দিয়ে, বা আমার যে অক্ষমতাগুলো আছে সেটি সক্ষম করে তোলার ভূমিকা কেউ নিচ্ছে। তাহলে আমি বলতে পারতাম যে তুমি কেন এই আস্থা করে আছো, তুমি এই পথটা তো দেখতে কি পাও না। কিন্তু পথটাই তো দেখানো হয় না, কেউ কোথাও ওইরকমভাবে পথ দেখায় বলে আমার মনে হয় না। আমি আপনাকে আরও স্পেসিফিক যদি বলি, ধরুন 1 মাস জুড়ে একটা বইমেলা হয়। জি, এই বইমেলায় 1 মাস জুড়ে আমরা কি দেখি? আমরা একজন পাঠক হিসেবে, বা আমি পাঠক নই, আমার যে বইটা পাঠ করা জরুরি, সেই বার্তাটা আমি কোথাও থেকে পাই? এমন কোনো বার্তাকে আমি পাই যে এক একটা বইমেলায় 2-4 জন নতুন লেখক এসছেন, যে লেখকদের লেখা আমাদের পাঠ করে দেখা উচিত? তা কিন্তু না। আমরা এমন কিছু করি যা মানুষকে আকৃষ্ট করে, যে আমি যদি একটা বলি যে একটা লেখা লিখি, সেই লেখার মধ্যেও এরকম বিষয় থাকে। আমি যদি একটা কন্টেন্ট বানাই, তার মধ্যেও এরকম বিষয় থাকে। বিষয়টা কোনো মতেই বই মেলা কেন্দ্রিক এবং পারপাসটা কী হওয়া উচিত এটা থাকেই না। থাকে হচ্ছে মানুষের মনোযোগ আকর্ষণ করার কিছু চটকদার বিষয়। মানে আমি একটা বইমেলাতে পণ্যই নিয়ে গেলাম, একটা করে ফেলেছি, তাই আমি একটা লেখাও লিখেছি কিছুদিন আগে, যে মাস শেষে আমরা কিন্তু হিসাবও দেই কত টাকার বই বিক্রি হলো, তাতে আমার কি? মানে একটা মাস ধরে বইমেলা হলো, আমি ধরে নিচ্ছি যে সাকসেসটা হচ্ছে এত কোটি টাকার বই বিক্রি হয়েছে। কিন্তু আমি বিচার বিশ্লেষণকে করে দেখেছি যে পাঠক গত বছর কতটা ছিল এবং কোন কারণে এই পাঠক বৃদ্ধিটা ঘটেছে। কিন্তু এবার ওই যে আপনি যেটা বলছিলেন যে নতুন কোনো চিন্তা নিয়ে কোনো লেখক আসলে কিনা, আমি শেষ করতে হবে আফজল ভাই। আমি বলতে চাই যে তাহলে এই যে বাঙালি, আমরা বাংলাদেশি যেভাবেই বলি না কেন, আমাদের পরবর্তী নিকটতম মাইল ফলক কি? আমাদের বদলাতে হবে, এবং একটা বিষয় হচ্ছে এই যে একটা বিষয় স্বীকার করতে হবে যে যে মানুষটি নতুন কিছু করছে তার প্রতি মনোযোগী হতে হবে। আমার মনে হয় যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেখানে আলাদা কিছু করছে সেই বিষয় তাকে একটু গুরুত্ব দিতে হবে যে আলাদা কিছু ঘটছে। আমরা কিন্তু কিছুই ঘটছে না, আমরা যে চিত্র পাই তাতে কিন্তু মনে হয় যে কিছুই ঘটছে না, কিন্তু ঘটছে, অবশ্যই ঘটছে। সারা বাংলাদেশে অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটছে, সেখানে আমাদের আলো ফেলতে হবে, সেখানে আলো ফেলতে হবে। ধন্যবাদ আফজল ভাই আপনাকে আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। আমরা আশা করব যে নতুন বছরে সেই অন্তত সেই আলো পুরুক, নতুন যারা করছে তাদের কারো কারো উপর, সবার উপর যে একদম পড়ে যাবে তা না, কেউ কেউ সে আলোটাই পাক। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমি কিছু কথা বললাম, সেটা আমার নিজের কথা। এই কথার সঙ্গে সবাইকে যে একমত হতে হবে তা না, কিন্তু এরকম একটা ভাবনা প্রকাশের সুযোগ পেলে প্রত্যেকটা মানুষই তার নিজের ভাবনাকে প্রকাশ করতে পারে। এটা শোনা মানে হচ্ছে ওটার সঙ্গে বিরোধিতা বা মানে সহমত কিনা সেটার সুযোগটা তৈরি হয়। ডেকেছেন, এই জন্য অনেক ধন্যবাদ।